আসসালামু আলাইকুম। আমি সলিউশন করার পক্ষ থেকে ঢাকা বোর্ড 2024-এ আসা সাধারণ গণিতের এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে আসছি। তো আমি প্রথমে আপনাদের কাছে প্রথম প্রশ্নটি পড়ি। ১ নাম্বার যে প্রশ্নটি আসছিল, দেখেন কি বলা হয়েছে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সমকোণ, পূরক কোণ, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? আমরা একটা ছোট্ট কথা মাথায় রাখি, দেখেন চাপ যত ছোট হবে কোণ তত বড় হবে। বলছি চাপ যত ছোট হবে কোণ তত বড় হবে, এই কথাটা মাথায় রাখতে পারলে কি আমাদের এখানে হয়ে যাবে, প্রশ্নের সলিউশন হয়ে যায়। দেখেন এটা কি বলছে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। অর্ধ এই হচ্ছে, দেখেন আমাদের একটা বৃত্ত আঁকছি, আমি এ বি সি একটা বৃত্ত আঁকছি। দেখেন এই এবিসি বৃত্তের দেখেন এ বি, এই যে দেখেন এতটুকু হচ্ছে অর্ধচাপ আমাদের, এই দেখেন অর্ধচাপ, এতটুকু হচ্ছে অর্ধচাপ। তো ওই অর্ধচাপ থেকে ছোট, দেখেন তো আমি কি করলাম, এতটুকু করলাম কি অর্ধচাপের থেকে অবশ্যই এটা ছোট। দেখেন এখান থেকে যদি আমি বলি অর্ধচাপে অন্তর্লিখিত কোণ, ভিতরে অন্তর্লিখিত, আমি কি বললাম, এই দেখেন এই কোণটা অবশ্যই কি আমাদের ইয়া থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। আর 90 ডিগ্রি থেকে যদি বড় হয়েছে সেটা কি হবে, স্থূলকোণ হয়ে যাবে। কি হয়ে যাবে? স্থূলকোণ। তো আমি কি বলছি দেখেন, এই কথা একটু মাথায় রাখবেন, চাপ যত ছোট হবে কোণ তত বড় হবে। তাহলে সেই কোণটা কত থেকে বড় হবে? 90 থেকে বড় হবে। তার মানে কি হবে? এটা স্থূলকোণ। অর্থাৎ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি হবে? স্থূলকোণ হবে। ঠিক আছে, দেখেন কি বলা হয়েছে, নিচের তথ্যের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। দেওয়া আছে শ্রেণী ব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এবং গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 20, 12, 6। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তো ক্রমযোজিত গণসংখ্যা বলতে আমরা কি বুঝি, যে আমাদের প্রথম যে গণসংখ্যাগুলো আছে সেই গণসংখ্যা শুধু যোগ করবো, 4 আর 8 12, 12 আর 20 32, 32 আর 12 44, 44 আর 6 50। তো এখন বলছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী এখানে কোনটা, আগে আমাদের মধ্যক শ্রেণীটা খুঁজে বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখি, দেখেন কয়টা আছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যেহেতু বিজোড় সংখ্যক কথা, তাহলে অবশ্যই বলতে পারি এটা হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। কি শ্রেণী? মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তার মানে কি, যে আমাদের প্রথম থেকে এই পর্যন্ত আসতে দেখে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কতটুকু হয়, ক্রমান্বয়ে যোগ করতে করতে এই পর্যন্ত আসতে আমাদের কত হয়। দেখেন আমরা যদি বলি ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, 4 যোগ 8 কত হয়, 12, 12 যোগ 20 কত হবে, দেখেন তো 32। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? গ, এটা। দেখেন 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রচুরক, প্রচুরক কত? তো আমাদের প্রচুরক বলতে আমরা কি বুঝি, যে সবচেয়ে যে সংখ্যাটা বেশি আছে। তো প্রচুরক খোঁজার জন্য আমাদের কি প্রচুরক শ্রেণীটা খুঁজে বের করতে হবে। আমরা এখান থেকে প্রচুরক শ্রেণী খুঁজে বের করার জন্য প্রথমে তাকাবো কি গণসংখ্যার দিকে। দেখেন সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়, এই যে 51 থেকে 60 শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা কত আছে, 20। তো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখান থেকে আমাদের কি বলছে, প্রচুরক বের করতে বলছে। তো এখন আমরা যদি বলি প্রচুরকের সূত্র থেকে, দেখেন আমরা কি জানি, প্রচুরক সূত্র হচ্ছে কি, প্রচুরক, প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1, F1 প্লাস F2 ইন্টু H। এখন এখানে কার পরিচয় কি আমি একটু জেনে আসি। দেখেন এখানে L, L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, বলছে L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা, এইটা এক প্রচুরক শ্রেণী। তো এখানে নিম্ন সীমা কত, 51, তাই এটা হবে কি আমাদের 51। এরপরে কি F1, F1 হবে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব। দেখেন 20 মাইনাস 8 তো কত আসে, দেখেন এখান থেকে 12। এরপর আছে কি F2, F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। দেখেন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে 12, বিয়োগ কত হবে 12, কত হবে তাহলে 8। এরপর দেখেন এইচ এর পরিচয় কি, এখানে এইচ এর পরিচয় হলো আমাদের কি শ্রেণী ব্যক্তি 31 থেকে 40, তার মানে কত শ্রেণী ব্যক্তি কত 10। তো এই সবগুলো মান আপনারা এখানে বসায় দেখেন কত আসে, প্রচুরক 57, কত আসবে 57। দেখেন সঠিক উত্তর কোথায় আছে, ক নাম্বার, তাই সঠিক উত্তর কি হবে ক। আশা করি বুঝতেছেন।
যদি না বোঝেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকের উত্তরকে পার্সোনালি বুঝিয়ে দেব। দেখেন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 144 এর 2√3 ভিত্তিক লগ কত। তো দেখেন বলে দিচ্ছে ভিত্তি হবে কত, 2√3। তো আমরা যদি বলি 2√3 ভিত্তিক 144 এর 2√3 ভিত্তিক লগ, আমরা বলতে পারি লগ ভিত্তি কত হবে 2√3। এই ভিত্তির পাওয়ার কত হবে 144। আমরা এখান থেকে এখন কি করব, দেখেন আমরা সব সময় একটু মনে রাখবেন, এই কথা একটু সবাই মনে রাখেন, তাহলে যে কোনো ভাবে পারবেন ইনশাল্লাহ। আমরা খেয়াল করবো লগের ভিত্তি কত আছে, লগের ভিত্তি আছে 2√3। তো ভিত্তিকে ঠিক রাখবো, ভিত্তি কখনো চেঞ্জ করা যায় না, মানে চেঞ্জ করা টাফ এক কথা। তো কি বললাম, লগ যা আছে তাই রেখে দিলাম, ভিত্তিও যা আছে তাই রেখে দিলাম। এখন ভিত্তির পাওয়ার বা ঘাত যা আছে আমরা ওইটাকে জোর করে কি 2√3 বসিয়ে দেব। কি বসাবো, 2√3 বসাইছি। এখন দেখেন আমরা জোর করে বসাইছি, সবকিছু তো জোর দিয়ে হয় না। তো এখন একটু খেয়াল করে দেখেন, এখানে তো 2√3 ছিল না, ছিল কত 144। এখন আমাদের একটু কাজ করতে হবে, এই 2√3 এর উপর পাওয়ার কত দিলে 144 আসে সেটা একটু আমাদের বের করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমরা বের করি। আমরা ক্যালকুলেটর ওপেন করলাম বা অন করলাম, একটু খেয়াল করে দেখেন, এই ব্র্যাকেট এই 2 এই √3 দিলাম, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, পাওয়ার দেখেন কত দিচ্ছি আমরা 4 দিচ্ছি, এখানে কত আসছে 144। তার মানে কি বলতে পারি, এই 2√3 এর পাওয়ার যদি আমরা 4 দেই তখনই কেবল কত হবে 144 হবে। তো আমি একটা ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার 4 দিয়ে দিলাম। তো একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা সূত্র জানি লগের, লগ a⁴m⁴r সমান কি লেখা যায়, r log a⁴m। তো ভাইয়ারা একটু খেয়াল করে দেখেন, log a⁴m⁴r, তো কি আসলো, এই r সামনে চলে আসলো, log 2√3 পাওয়ার 2√3 এই 4। এরপর আমরা আরো একটা সূত্র জানি লগের, log a⁴a, অর্থাৎ ভিত্তি এবং ভিত্তির পাওয়ার সমান হলে সেটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো দেখেন এখানে 2√3 ভিত্তি, আবার পাওয়ারও কি 2√3, কি লিখতে পারি এটাকে 1। আর আমি কিন্তু এই চালাকিটাই করছি, এই সূত্রে ফেলানোর জন্যই কি করছি, আমি ভিত্তিকে দেখে ভিত্তির পাওয়ার জোর করে 2√3 বসিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? তো সঠিক উত্তর কত হবে 4। দেখেন তো সঠিক উত্তর কোথায় আছে, গ নাম্বারে। সঠিক উত্তর কত, গ 4। একটু খেয়াল করে দেখেন 5 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। তো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমরা একটা কথা মাথায় রাখবো, এটা পঞ্চভুজ বলতে পারে, ষড়ভুজ বলতে পারে, সপ্তভুজ বলতে পারে, কি কথা থাকতে হবে, সুষম থাকতে হবে, ঠিক আছে। তো দেখেন n বাহু বিশিষ্ট, এই n বলতে বোঝায় কি বাহু সংখ্যা, যেহেতু পঞ্চভুজ দেখেন n কত হবে 5, যদি ষড়ভুজ বলতো n কত হতো 6, যদি সপ্তভুজ বলতো তাহলে n কত হতো 7। n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে কি n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। তো এখন আমরা দেখেন শিখে ফেললাম, এটা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের কি এখানে যে কোনো বহুভুজের কি আমরা শীর্ষ উৎপন্ন কোণ বের করতে পারবো। এখন দেখেন এখানে n কত, তাহলে যেহেতু বলছে পঞ্চভুজ তাই n এর মান হচ্ছে 2, সরি n এর মান হচ্ছে 5। তো এখন সূত্র ফেলি, n-2 × 180 ডিভাইড n কত, দেখেন তো 5 - 2 × 180 ডিভাইড 5। কেন 5 বসালাম, যেহেতু পঞ্চভুজ বলা হয়েছে। একটু হিসাব করে দেখি কেন কত আসে, দেখেন একটু 5 - 2 গুণন 180 অ্যান্সার ডিভাইড 5, 108। দেখেন কত আসে, এখানে আসে হলো 108 ডিগ্রি, 108 ডিগ্রি। তো সঠিক অ্যান্সার কোনটা, দেখেন তো ক নাম্বারে 108 ডিগ্রি, এটাই আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখেন, দেওয়া আছে 2x + y = 3 এবং 4x + 2y = 6 সমীকরণ দ্বয় পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে। তো এখন আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা এইখানে এই 1 নং সমীকরণে এই x এর সহগকে ধরবো a1, y এর সহগকে ধরবো b1 আর ধ্রুবপদকে ধরবো c1। দেখেন লিখছি a1 = 2 আর
2 নম্বর সমীকরণের যা আছে তাকে ধরবো কি সব a2 b2 c2। দেখেন a2 আছে 4, এরপর এখানে b1 = 1, b2 দেখেন y এর সহগ কত এখানে 2, আর 1 নং সমীকরণে c1 আছে কত 3, আর 2 নং সমীকরণের ধ্রুবপদ c2 আছে কত দেখেন তো 6। এখন আমরা দেখি অনুপাত দেখি a1 divided by a2 কত আসছে হাফ, b1 divided by b2 হাফ, c1 divided by c2 কত আসছে হাফ। আমি এক কথা বলতে পারি a1 by a2 equal b1 by b2 equal c1 by c2। তার মানে আমি বলতে পারি যেহেতু এখানে আমাদের 1 নং এবং 2 নং সমীকরণের x y এবং ধ্রুবপদের অনুপাত সমান হয়ে গেছে, তার মানে বলতে পারি কি এরা পরস্পর নির্ভরশীল। এরপর কি পরস্পর সামঞ্জস্য। এরপর বলতে পারি কি এদের অসংখ্য সমাধান আছে যদি এই শর্তটা মানে। তার মানে এক কথা বলতে পারি যে এর উত্তর হবে কি গ হ। কি হবে গ হ। আপনারা যদি এটা যদি আরো ব্যাখ্যা চান দেখবেন আপনাদের বইয়ে আরো কিছু শর্ত আছে, যদি আরো শিখতে চান আপনাদের মূল বইয়ের 227 নম্বর পেজ একটু খেয়াল করে দেখেন। 227 নম্বর পেজে এই যে একটা ছক আছে, এই ছকটা দেখে নেবেন কখন সামঞ্জস্য কখন অসামঞ্জস্য, কখন নির্ভরশীল কখন অনির্ভরশীল, কখন কি অসংখ্য সমাধান আছে কখন কি কোনো সমাধান নেই। ঠিক আছে ওকে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে √3x - 6 + 5 = 2 সমীকরণের সমাধান সেট কোনটি। তো দেখেন আমি একটু এখানে সমাধান করি। যেখানে লিখছি 3x - 6 √3x - 6 + 5 = 2, আমি যদি এটাকে পক্ষান্তর করি কি দাঁড়ায় দেখেন তো, 5 এর পাশে প্লাস আছে, পাশে কি হয়ে যাবে, এই পাশে 5 প্লাস আসে, এই পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -5, তো হয়ে যাবে কত 2 - 5 কত যাবে -3। তো বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না, যা অসম্ভব। ফলে এটার উত্তর হবে কি বলেন তো ফাঁকা সেট। কি হবে, যেহেতু সম্ভব না এটার উত্তর হবে কি ফাঁকা সেট। এটাই আমাদের উত্তর। বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না। 5 যদি দুই পাশে চলে যায় কত হয়, আমাদের -3 হয়ে যায়। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখন আমাদের যদি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ হবে। আমরা সব সময় প্রথম বাহুকে ধরবো হলো a, প্রশ্ন হিসেবে দেখো প্রথম বাহুকে ধরবো a, পরেরটাকে ধরবো b, পরেরটাকে ধরবো c। তার মানে কি এটা হবে কি a b c, এটা হবে কি a b c, এটা হবে কি a b c। সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে কি a² + b² = c² হতে হবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে দেখেন আমি যদি বলি গ নাম্বার দেখেন তো 5² + 12² কত আসে দেখেন তো 25 আর 12 স্কয়ার করলে আসে কত 144, কত আসবে 169। সি ছিল কত 13, দেখেন তো c² যদি করি কত আসে 13² কত আসে 169। দেখেন এটা শর্ত মানতে সঠিক উত্তর কোনটা গ। আর দেখেন একটা শর্ত মানে নাই 2² + 3² মানে কত 13, এখানে আসে কত 16, 3² + 5² 9 আর 25 34, এখানে আসে কত 49, এখানে 10² 100 আর 15 মানে 255, কত আসে তাহলে 355, 20 কত আসে 400। তার মানে আর একটা শর্ত মানে না, তাহলে কি তাহলে এখানে অনলি মাত্র এই শর্তটা মানছে a² + b², এই শর্তটা মানছে কে a² + b² = c², শুধু এই গ নাম্বার শর্তটা মানছে। ঠিক আছে, গ নাম্বার যে মানগুলো দেওয়া আছে এরা এই শর্তটা মানছে, তাই এর সঠিক অ্যান্সার হবে কি গ। 9 নাম্বার যদি 10a = 4/3 হয় তাহলে √1 - sin² a sin² a কত। এটা একদম সিম্পল। দেখেন আমরা এখানে কি বলতে পারি, সমাধানটা আমরা এখানেই করে ফেলি। দেখেন 1 - sin² কি লেখা যায় cos² a, আর এটা কত আসে sin² a। তো একটু খেয়াল করে দেখেন রুট ছিল, এই রুটটা আমি এখানে ভাগ করে দিলাম, এই রুটটা এখানে ভাগ করে দিলাম, তাহলে কত আসে দেখেন এই রুট স্কয়ার এই রুট কাটা, এই স্কয়ার এই রুট কাটা, তাহলে কি থাকে এখানে দেখেন তো cos a ডিভাইড sin a। তো cos a বাই sin a কি cot a। আর আমরা জানি যে cot এর ভ্যালু হচ্ছে কি 10 এর বিপরীত, তা 10 যদি হয় 4/3 তে cot হবে কি cot a হবে কত এখানে 3/4, 3/4। তার মানে কি বলতে পারলাম সঠিক অ্যান্সার কোনটা ক 3/4। 10 নম্বর প্রশ্নে দেখেন কি বলা হয়েছে চিত্রে BC সমান্তরাল DE, AE = CE এবং AB = 8 সেন্টিমিটার, BC = 6 সেন্টিমিটার।
যেহেতু বলে দিছে এ সমান সমান সি, তাই আমরা বলতে পারি এডি সমান বিডি, আর এডি সমান বিডি সমান সমান কি হতে পারে, হাফ অফ এবি। তো দেখেন আমরা এখন প্রথমটা সলভ করে আসি। ডিই সমান সমান কি 3 সেন্টিমিটার, ডিই দেখেন যেহেতু বিসি সমান্তরাল ডিই, তাই আমরা কি বলতে পারি, এই ডিই হচ্ছে কি হাফ অফ বিসি, এটা আমাদের উপপাদ্য থেকে, ঠিক আছে। ডিই সমান সমান কি হাফ অফ বিসি, তো হাফ ইন্টু বিসি দেওয়া আছে কত, এখানে 6, দেখেন 6, তো কাটাকাটি হলো কত আসে 3 সেন্টিমিটার। এরপর আবার দেখেন আমরা মাত্র বললাম এই আর সিই যদি সমান, এই আর সিই যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি যে এডি ইকুয়াল টু কি বিডি বা ডিবি, একই কথা। তাহলে আর এটা হবে কি হাফ অফ এবি, মানে কি এবি এর অর্ধেক, এবি এর অর্ধেক হবে কি এডি আর বিডি। তার মানে হাফ আর এবি প্রশ্ন দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, মানে কি 1 নম্বর শর্তকে ফিল আপ করছে, 2 নম্বর শর্তকেও ফিল আপ করছে। এরপরে দেখেন বলছে কি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি ই সদৃশ কিনা। হ্যাঁ, একই রকম। দেখেন এখান থেকে এই ত্রিভুজটার কোণ যা, এই কোণ যা, আবার এই কোণ যতটুকু, এই কোণ ততটুকু, এই কোণ যতটুকু, এই কোণ ততটুকু, ঠিক আছে। আর এই কোণটা তো দেখেন আমাদের এবিসি ত্রিভুজের এবং কি এডি ত্রিভুজের দুইটার ক্ষেত্রে কমন। এরপরে দেখেন আমি বলতেছি এটা যতটুকু কোণ আর এটা ততটুকু কোণ, একই রকমের সবকিছু, তার মানে কি বলা যায়, হ্যাঁ সদৃশ, মানে কি 3 নম্বর শর্তকেও ফিল আপ করছে। তো সঠিক উত্তর কোনটা হবে, 1, 2 ও 3 কোথায় আছে, গহতে, তাই সঠিক উত্তর গহ। দেখেন 11 নম্বর প্রশ্নে কি বলছে যে sin থিটা সমান √3/2 হলে cot থিটার ভ্যালু কত। sin থিটার ভ্যালু যদি √3/2 তাহলে cot থিটার ভ্যালু দেখেন, আমি একটা এই সাইনের দেওয়া ভ্যালু অনুসারে একটা ত্রিভুজ আঁকছি, এবিসি ত্রিভুজ, থিটা ধরছি এই কোণ, তাহলে থিটার রেসপেক্টে এটা হবে কি আমাদের লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। আর আমরা সাইন অনুপাত কি জানি, যে লম্ব বাই ভূমি, দেখেন লম্ব হচ্ছে সরি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সূত্র কি লম্ব বাই অতিভুজ, মানে সাগরের লবণ অনেক। তো √3, এই লম্ব হলো √3 আর অতিভুজ কত 2, এই অতিভুজ 2। পিথাগোরাসকে অ্যাপ্লাই করে দেখেন আমরা বিসি বের করে নিয়ে আসছে, কত আসছে 1, এটা আসছে 1। এখন এখান থেকে বলছে cot থিটা, আমরা সরাসরি cot থিটার ভ্যালু জানি না, আমরা জানি tan থিটা বের করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, cot থিটা ইকুয়াল টু কত হবে 1/tan থিটা। তো একটু খেয়াল করে দেখেন 1 tan থিটা আবার কি জানি আমরা, প্যারা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। লম্ব কত আছে এখানে √3/1। এক কথায় কত বলতে পারি আমাদের, দেখেন তো নিচে 1 এর কোনো দাম আছে, দাম নাই, তাহলে কত আসবে এখানে 1/√3। দেখেন 1/√3 কোথায় আছে, ক নাম্বার, সঠিক উত্তর কি এখানে ক। দেখেন 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, f of x equal to x³ minus x minus 24 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x শূন্য হবে। তো আমরা এটা একটু চেক করলেই পারি। দেখেন আমরা প্রথম শর্তটাকে চেক করি, 2 যদি 2 বসাই, 2³ মানে কত 8 আর হলো এখানে আসবে কত -2, তো কত আসবে এখানে যে 2, তাহলে এখানে কত -2 আর -24 অলরেডি 26 হয়ে যায়, এখানে আসছে মাত্র 8, এটা সমান হবে না। 3 যদি দেই, 3 এর উপর যদি কিউব দেবো 27, আর এখানে যদি আবার x এর বদলে 3 বসাই 27, আর এখানে -3 আর -24, 27, 27, 27, 0, তাহলে মানে কি এটাই হইতেছে। পরেরগুলো চেক করে দেখেন শূন্য আসবে না, তার মানে কি সঠিক উত্তর কত এখানে খ, 3 এর জন্য কি এখানে f of x শূন্য হবে। দেখেন 13 নম্বরে কি বলা হয়েছে যে a1 2 3 4 হলে সেট এর প্রকৃত উপসেট কয়টি। প্রকৃত উপসেট যদি বলে আমরা কি বলবো, প্রকৃত উপসেট হবে কি n স্কয়ার মাইনাস 1। তো n কি এখানে n হলো, দেখেন এখানে কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি বলতে পারি এখান থেকে 4 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 16 মাইনাস 1 ইকুয়াল টু 15। তার সঠিক উত্তর কোনটা হবে, প্রকৃত উপসেট কত হবে 15টি। আর যদি বলতো শুধু উপসেট তাহলে কি হতো n স্কয়ার, যদি শুধু উপসেট বলতে কি হতো n স্কয়ার, তো কত হতো 16টি, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নে দেখেন কি বলা হয়েছে, চিত্র হতে সাইন থিটা সেক থিটা এর মান নির্ণয় করো। তো এই দেওয়া আছে থিটা কোণ, পি কিউ আর ত্রিভুজে থিটা কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে থিটা, আর দেওয়া আছে কি এই থিটার রেসপেক্টে বা সন্নিহিত বাহু পি কিউ হচ্ছে √3 আর ভূমি আছে হলো 1। তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজ বের করতে পারি পি আর। দেখেন আমরা কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো কত আসলো 2 আসছে। এই সবটা তো আপনারা বুঝবেন, আমি আপনাদের
বোঝানোর জন্য একটু সময় লাগে বুঝাইতেছি, কিন্তু আপনারা যখন করবেন তখন তো আপনাদের থেকে লেখার কোনো প্রয়োজন হবে না, আপনারা শুধু ক্যালকুলেটরে বা হাতে হিসাবটা করে বসায় দিবেন। তো একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের জানি এটা যদি থিটা হয় তাহলে কি পি কিউ হলো কি লম্ব, এটা হলো ভূমি, এটা হলো কি অতিভুজ, পি আর হলো কি এখানে অতিভুজ। দেখেন সাইন থিটা, সাইন থিটার সূত্র কি জানি, সাগরে লবণ অনেক। তো পি কিউ ডিভাইডেড বাই কিউ আর, পি কিউ এর ভ্যালু হচ্ছে √3 আর √3 আর অতিভুজ, সাগরে লবণ অনেক, অতিভুজ, অতিভুজ কত 2 √3/2। এরপর আমরা যদি বলি cos থিটা, দেখেন তো cos থিটা কত হবে, কবরে ভূত অনেক। তো ভূত হলো 1, ভূমি হলো 1 আর অতিভুজ হলো 2। তো cos থিটা পাইছি এটা। আবার আমরা জানি sec থিটা কার বিপরীত, cos থিটার বিপরীত। তো cos থিটা যদি বিপরীত কি পেয়ে যাব, sec থিটা পেয়ে যাব। cos থিটার ভ্যালু আসছে 1/2, তো sec থিটা কত আসবে, শুধু 2 আসবে। তারপর বলতে কি সাইন থিটা আর সেক থিটার কি মান নির্ণয় করতে, সুতরাং সাইন থিটা ইনটু কস থিটা, দেখেন সাইন থিটার ভ্যালু পাচ্ছি কত √3/2 আর কস থিটার ভ্যালু পাচ্ছি কত শুধু 2। তো আমরা কি বলতে পারি, এই টু কাটা শুধু কি থেকে √3। তো সঠিক উত্তর কোনটি, গ। 14 সঠিক উত্তর কি হবে, গ হ। দেখেন 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শর্তে x⁻0 = 1। এটা হবে হলো আমাদের ক নম্বর শর্ত। দেখেন আমাদের বইয়ে দিয়ে দিচ্ছে, বইয়ের 77 পৃষ্ঠায় দিয়ে দিচ্ছে, দেখেন একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে a⁻0 = 1 শর্ত হচ্ছে কি a ≠ 0, a ≠ 0, অর্থাৎ আমাদের কি যে চলকের মান কখনো 0 হতে পারবে না। যেমন আমি বলতে পারি এখানে চলকে তাহলে x আর এটার পাওয়ার কত 0। এখানে এটা 0 বাদে যে কোনো কিছু হতে পারে। যদি আমি 1 বসাই 1⁻0 = 1, যদি 2 বসাই 2⁻0 = কত 1, যদি 3 বসাই কত হবে 1, যদি 100 বসাই 100⁻0 = কত হবে 1। কিন্তু আমরা যদি বলি যে 0⁻0 কত আসে একটু খেয়াল করে দেখেন, 0⁻0 এটা 0ই চলে আসে, ম্যাথ এরর অথবা 0 চলে আসবে, 0⁻0 দেখেন কত আসে, ম্যাথ এরর। তার মানে কোন শর্তে কি আমাদের x এর ভ্যালু 0 এর সমান হতে পারবে না। 16 নম্বর প্রশ্ন দেখেন, যদি a² - √2a + 1 = 0 হয় তবে 1, 2 ও 3 তিনটা শর্ত দিচ্ছে যে কোনটা সঠিক। দেখেন তো আমরা একটু এখানে লিখে রাখছি, দেখেন দেওয়া আছে কি a² - √2a + 1 = 0। এই -2a কে আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি। এরপর একটু খেয়াল করে দেখেন এখানে a গুণ হিসেবে আছে √2 এর সাথে, আমি এই পাশে যদি নিয়ে আসি ভাগ হয়ে যায়, a² ভাগ a হবে 1/a দেখেন =√2। তার মানে কি প্রথম শর্তকে ফিল আপ করছে, দেখেন প্রথম শর্তকে ফিল আপ করছে। এরপরে বলা হয়েছে a² + 1/a² কি 2 কিনা। তো দেখেন আমাদের যেহেতু এটা প্লাসের গুলো দেওয়া, এটা প্লাসের গুলো দেওয়া আছে, এটা প্লাসের সূত্র, তো এটা সরাসরি সূত্র হবে এরকম n² - 2। তো n² - 2 বলতে কি বোঝায় আমাদের, এই যে ভ্যালু দেখছেন ভ্যালু কত, এটাকে ধরবো আমরা n, এটা কি ধরবো সমান n ধরবো, তো কত সরি কেনা এটা না সরি এই যে এটা ভ্যালু দেওয়া আছে না, যেটা এই যে এটাকে ধরবো n, কত আসবে √2² - 2 কত আসে 0, বাট এখানে দিচ্ছে কত 2, তাহলে এটা কি আমাদের শর্ত ফিল আপ করে নাই। এরপর আবার আছে কত আমাদের, যেহেতু এটা n আবার বসে কিউবিক, তাহলে কত হবে এখানে n³ - 3n। তো একটু খেয়াল করে দেখেন n এর ভ্যালু কত এখানে √2। তো √2 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, √2³ - 3 × √2। তো √2 কিউব কি লেখা যায় 2√2 - 3 √2। তো দেখেন এখানে দুইটা এখানে তিনটা, তাহলে কি থাকে -√2। তার মানে কি দেখেন 3 নাম্বার শর্তকে ফিল আপ করছে, তো -√2 তাহলে কি 3 নাম্বার শর্তকে ফিল আপ করছে। তো সঠিক উত্তর কত হবে, যেহেতু 1 আর 3 হয়েছে তাহলে কি সঠিক উত্তর হবে কি খ 1 ও 3। দেখেন 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কোণ বি ও সি এর পূরক কোণ কোনটি। আমরা পূরক কোণ বলতে কি বুঝি, যখন দুইটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি তখন তাকে বলা হয় পূরক কোণ। কি বলছি, যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় কি একে অপরের পূরক কোণ। তো
তো একটু খেয়াল করে দেখেন, এখান থেকে আমাদের দুইটি কোণ বলছে কোণ বিওসি। তো বিওসি কি দেখেন তো, এখান থেকে বিওসি কোণটা বিওসি। আর একটা কোণ কি হবে তাহলে এখান থেকে ডিওসি। দেখেন এই দুইটা কোণের সমষ্টি পরস্পর কি 90 ডিগ্রি, দেখছেন ডিওসি। তাহলে কি বললাম, কোণ বিওসি প্লাস কোণ ডিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখেন 90 ডিগ্রি। তাহলে কি বলতে পারলাম, এরা একে অপরের পূরক কোণ। সঠিক উত্তর কোনটি হবে, খ। দেখেন 18 নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে, চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণের চার পরিমাণ শতকরা কত। তো এই টাইপের প্রশ্ন আমরা সলিউশন করার জন্য শর্টকাট টেকনিক অবলম্বন করবো, যেহেতু আমাদের এমসিকিউ। তাই দেখেন, যা শতকরা পরিমাণ চাবে, শতকরা পরিমাণ সমান সমান যা চাওয়া হবে। কি চাওয়া হয়েছে প্রশ্নে চাওয়া হয়েছে কার, চায়ের পরিমাণ। তো যা চাওয়া হবে তা। তো দেখেন চায়ের পরিমাণ দেওয়া আছে কত, 7, অনুপাত দেওয়া আছে 7। আর এরপর নিচে আছে কি, অনুপাতের যোগফল কটা, দুইটা অনুপাতের যোগফল ইনটু 100%। তাহলে আমরা সরাসরি করি, দেখেন কত আসে এখানে। যা চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে, চা চাওয়া হয়েছে। তো চায়ের অনুপাত এখানে কত আছে, দেখেন তো 7। এই হলো 7, আর অনুপাতের যোগফল 7 যোগ 3 ইনটু 100%। তো কত হবে এখানে, 7 7 3 10 ইনটু 100%। 10 দা কাটলে কত আসবে, 10 10 100, কত 7 10 70%। এই হলো আমাদের অ্যান্সার। তো সঠিক উত্তর কোনটা এখানে, গহ। সঠিক উত্তর হলো গহ, 70%। ঠিক আছে। দেখেন 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এ ও হলে কোণ এওসি সমান কত। তো একটু খেয়াল করে দেখেন, বলে দিছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন বলা হচ্ছে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এ ও হলে কোণ এওসি, এ ও সি সমান কত। তো আমরা জানি যে একটা সূত্র জানি, দেখেন কেন্দ্রস্থ কোণ সমান সমান কি হবে, 2 গুণন বৃত্তস্থ কোণ, 2 গুণন বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণটা কত, এখানে এটা, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা কত, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই বৃত্তস্থ কোণ হবে 60 ডিগ্রি। তাহলে আর তো কেন্দ্রস্থ কোণ কত হবে, দেখেন বৃত্তস্থ কোণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, কেন্দ্রস্থ কোণ। তো কি পাই আমরা এখান থেকে, 2 গুণন 60 কত হবে তাহলে 120 ডিগ্রি। দেখেন তো 120 ডিগ্রি কোথায় আছে, গতে আছে। তাহলে সঠিক উত্তর কত এখানে, গ। দেখেন 20 নম্বর কি বলা হয়েছে, যদি sec a plus tan a equal to √5 হয় তবে sin a সমান কত। এখানে আমি লিখে রাখছি sec a plus tan a √5। তো আমি sec কে কি পাই, 1 by cos a প্লাস tan কে কি পাই, sin a by cos a। লসাগু করছি cos a 1 plus sin a √5, বর্গ করছি তাহলে পাশে রুট চলে গেছে 5, আর এই পাশে এটা হয় cos স্কয়ার a সমান সমান লেখা যায় 1 minus sin স্কয়ার a। তারপর দেখেন এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। উপর থেকে 1 প্লাস sin a, নিচ থেকে 1 প্লাস sin a কাটা চলে গেছে, তাই কি নিচে থাকে 1 মাইনাস sin a, আর উপর থেকে কি 1 প্লাস sin a। আমরা যোজন বিয়োজন করছি, দেখেন কত হয়, 5 প্লাস 1 আর 5 মাইনাস 2, 5 মাইনাস 1 কত হয় 6/4। আর এখানে দেখেন এই 2 কাটা, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, বা 1 মাইনাস sin a কত আসে 3/2। আচ্ছা শুধু sin এর মান তোমরা বিপরীতকরণ করি তাহলে কি আসবে, sin a ইকুয়াল টু কত হবে 2/3। তো দেখেন 2/3 কোথায় আছে, 2/3 হলো এখানে, এই যেখানে, এটা। দেখেন কি বলা হয়েছে, নিচের তথ্যের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। দেওয়ার তথ্যটা দেওয়া আছে কি, আয়তাকার গড়ের মেজের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেজের পরিসীমা দেওয়া আছে 20 মিটার। তো এখন আমি যদি বলি একটা আয়তাকার গড়ের দৈর্ঘ্য যদি হয় 8 মিটার, তাহলে প্রস্থ কত হবে, অবশ্যই 6 মিটার। কারণ কি, যেহেতু প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাই দৈর্ঘ্য যদি হয় 8, প্রস্থ হবে কত 6। তো এখন দেখে আমরা জানি না কোনটা কি দেওয়া আছে, এখানে ধরে নিলাম দৈর্ঘ্য x মিটার। তো প্রস্থ কত হবে, মাত্র বলছি দৈর্ঘ্য যদি হয় 8, তো প্রস্থ কত হবে 6, মানে কত 8 থেকে 2 বিয়োগ দিতে হয়ে যায়। তো প্রস্থ কত, x - 2 মিটার।
ঠিক আছে। এখন পরিসীমা কি, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো পরিসীমা দেখেন 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে কত x যোগ প্রস্থ, প্রস্থ আছে কত x মাইনাস 2। এটা পরিসীমা, আবার পরিসীমা দেওয়া আছে 20 মিটার, তো কত হবে সমান সমান 20। তো এই 2 এর পাশে গেলে কি হয়ে যায় বলেন তো, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কত হয়ে যাবে 10, 2 এ 10 20টা ভাগ করলে হবে 10, আর x 2x মাইনাস 2 10। এখন দেখেন আমরা যদি বলি এটা এই পাশে কি আছে বিয়োগ, এর পাশে গেলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তো কত হবে এখানে বলেন তো, 10 আর 2 12। 2 দিয়ে যদি 12 কে ভাগ করি কত হবে বলেন তো 6। এই 6 মিটার তাহলে কোথায় আছে, এই হলো 6 মিটার, উত্তর 6 মিটার। দেখেন 22 নম্বরে কি বলা হয়েছে, নিচের তথ্যের আলোকে, যে 22 নম্বর কি বলছে এখান থেকে, যে আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলুনের ভূমির ব্যাস হলে বেলুনটির ক্ষেত্রফল কত। তো এখন এখানে পরিসীমা দেওয়া আছে 20 মিটার, তো এটা হবে কি বেলুনের ব্যাস হবে। তো ব্যাস যদি হয় তাহলে কত হবে ডি 20 মিটার, তো ব্যাসার্ধ আর কত হবে ডি বাই 2, তো কত হবে তাহলে 10 মিটার, 10 মিটার। তো আমরা যদি বলি ব্যাসার্ধ পেয়ে গেছি 10 মিটার, তাহলে আমাদের কি হবে, ভূমির ক্ষেত্রফল হবে কি, ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই বেলুনের ভূমির ক্ষেত্রফল হবে কি পাই আর স্কয়ার। তো কত আসলো 10 স্কয়ার ইন্টু পাই, কত 100 বর্গ মিটার, 100 পাই বর্গ মিটার। কোথায় দেখেন তো, গ নম্বরে কোথায় আছে, গ, সঠিক উত্তর গ, 100 বর্গ মিটার, 100 পাই বর্গ মিটার। দেখেন 23 নম্বরে কি বলা হয়েছে, 0.3 পুনঃপৌনিক গুণন 0.6 পুনঃপৌনিক সমান সমান কত। তো আমরা একটু এখানে ভেঙে আসি, দেখেন ভেঙে গুণ করি। দেখেন পুনঃপৌনিক কথার মানে কি, যে যতটা পুনঃপৌনিক থাকবে ততটা অঙ্কের জন্য নিচে একটা করে 9 হবে। তো আমি এখন লিখি, দেখেন 0.3 পুনঃপৌনিক গুণন 0.6 পুনঃপৌনিক সমান সমান, দেখেন এখানে দশমিকের পরে অঙ্ক আছে একটা, আর এই একটা সংখ্যার উপরে পুনঃপৌনিক, এটাকে স্বাভাবিক দশমিক এবং পুনঃপৌনিক উঠায় লিখি আমি 3। আর যেহেতু একটা অঙ্কের উপরে কি আছে পুনঃপৌনিক, তাই কি হবে একটা 9, আর পুনঃপৌনিক ছাড়া কোনো অঙ্ক নেই, তাই কোনো কিছু বিয়োগ যাবে না, গুণের গুণ। আবার এটাকেও স্বাভাবিক রাখি 6, এরপরে কত হলো একটা অঙ্কের উপরে পুনঃপৌনিক কত হবে 9। আমরা কি বলতে পারি 3 তিরিকা 9, 3 দুগুণ 6, 3 তিরিকা 9, কত আসে তাহলে 2/9, যেটাকে আমরা ক্যালকুলেটর যদি ভাগ করে দেখেন 2/9 কত আসে 0.2। দেখেন একটু করে দেখেন 0.22222, যেহেতু এতগুলো 2 আসছে তার মানে কি এই ভাগটা সহজে শেষ করা যাবে না, তা আমরা কি লিখতে পারি 0.2 পুনঃপৌনিক। যদি ভাগ শেষ না করে তখন কি, যে সংখ্যাটা বারবার আসে থেকে রিপিট হতে থাকে, তখন তার উপর কি আমরা একটা পুনঃপৌনিক দিয়ে দেব। তো সঠিক উত্তর কোনটা, খ। দেখেন 24 নম্বরে কি বলছে, a প্লাস বি রুট ওভার 16 এবং এ বি সমান 1 হলে a মাইনাস বি অল স্কয়ারের মান কত। তো দেখেন এটা আছে a প্লাস বি রুট ওভার 16, তো আমি এটাকে রুট ওভার 16 হলো কত আসে, দেখেন তো 4 চলে আসে, কত আসে এখানে 4 লেখা যায়। 16 কে যদি রুট করি তাহলে 4 চলে আসলে কি, দেখেন a মাইনাস বি অল স্কয়ার, সরাসরি সূত্র ফেলে দেই, a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু কত হবে a প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। একটু খেয়াল করে দেখেন এখানে এটা পাইছি কত 4, 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, তো কত আসে 16 বিয়োগ 4, দেখেন তো কত আসে 12। 12 কোথায় আছে, ক নম্বরে, সঠিক উত্তর ক। দেখেন 25 নম্বরে কি বলা হয়েছে, 1/4 ইনভার্স x ইকুয়াল টু 64 হলে x সমান কত। তো একটু খেয়াল করে দেখেন আমরা এই টাইপের সলিউশনগুলো কিভাবে করব। এটাকে যদি ইনভার্স যদি আমি উপরে এসে কি চলে আসবে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 64। এটা যেহেতু 4, তো এখানে কি 4 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে হবে। তো আমি কি বলতে পারি, বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 কিউব।
আপনারা একটু দিয়ে দেখেন 4 কে দিলে কত আসে। দেখেন আমি আবারও বলি, যেহেতু এটা 4 তাই এখানে 64 কে কি করতে হবে 4 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করতে হবে। তো দেখি আমাদের 4 এর উপর কত দিলে, এই 4 এই 4 এই টু দি পাওয়ার এই 3 দেখেন তো কত আসে, এই দেখেন 64। ঠিক আছে, তার মানে বলতে পারি দেখেন এখানে আমাদের এটাও 4 এটা 4, তা সুতরাং বা x সমান সমান 3। যেহেতু চলক চলক সমানের কথা কি বলতে পারি আমরা, ঘাত ইকুয়াল টু ঘাত। তো কোথায় আসছে দেখেন তো, এটা সমাধান, সঠিক সমাধান খ নম্বরে। একটু খেয়াল করে দেখেন যে আমাদের 26 নম্বর প্রশ্ন বলেছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে বি স্কয়ার ইকুয়াল টু এসি টু বি ইকুয়াল টু এ প্লাস সি এ প্লাস বি বাই বি ইকুয়াল টু বি প্লাস সি বাই সি। এখন খেয়াল করে দেখেন, যদি যেহেতু ক্রমিক সমানুপাতিক কি বলতে পারি, এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, আমরা অনুপাত ভাঙছি এ বাই বি সমান বি বাই সি, আর গুণ করছি বি স্কয়ার ইকুয়াল টু এসি। হ্যাঁ, এক নম্বর শর্তকে ফিল আপ করছে। এর পরবর্তী দেখেন আমরা এইখান থেকে এটাকে এক নং সমীকরণ ধরে নিয়ে দেখেন এটা এর মান বের করছি আর এই সি এর মান বের করছি। এখন 2 নম্বর শর্ত এটা কখনোই প্রযোজ্য হয় না, আমার এটা হয় না। কেন হয় না? কারণ আমরা জানি কি বি স্কয়ার ইকুয়াল টু এসি বা বি সমান সমান কি রুট ওভার অফ এসি। ঠিক আছে, কিন্তু এটা হয় না, এটা সমান প্লাস কিন্তু হয় না। ঠিক আছে, এটা ভুল। এরপর 3 নাম্বারটা কি আসছে দেখেন তো, আর গুণ করি, এই দুটাকে আর গুণ করে কি পাই তাহলে a plus b into c equal to b into b plus c বা ac plus bc equal to b square plus bc। বা এখন আমরা একটু খেয়াল করে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি, খেয়াল করে দেখেন abc বাদ, এরপর ac equal to b square ভ্যালু দেখেন কত পেয়েছি আমরা, এই b square ভ্যালু ইকুয়াল টু এসি। তার মানে কি লেফট সাইড আর রাইট সাইড সমান আসছে, তার মানে কি এটাও কি আমাদের কারেক্ট। তো সঠিক উত্তর কোনটা হবে? খ। 1 আর 3 যদি কারেক্ট হচ্ছে তাহলে কি সঠিক উত্তর হবে কি খ। 27 নাম্বার দেখেন কি আসছে, 64 পরে 32 পরে 16 পরে আছে কি আমাদের 8। এখন একটু খেয়াল করে দেখেন এখানে কি হয়েছে সম্পর্ক দেখি। 64 উপরে হচ্ছে 32 মানে কি অর্ধেক কমছে, 32 উপরে হচ্ছে 16 তারও অর্ধেক হয়েছে, 16 উপরে হচ্ছে কত 8 তারাও অর্ধেক কম। যদি এরকম হয়ে যায় তখন আমরা দেখি অর্ধেক অর্ধেক করে কমতেছে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি হবে অষ্টম পদ বলছে। যদি অষ্টম পদ বলে তাহলে আমাদের সূত্র হবে কি, অষ্টম পদ যদি বলি a ইন্টু 1/2, অষ্টম পদ না তাহলে কি হবে 8 মাইনাস 1, যেহেতু অষ্টম পদ বলছে তাকে 8 মাইনাস 1, যদি হতো নবম পদ তাহলে কি হতো 9 মাইনাস 1, যদি হতো দশম পদ তাহলে কি হতো 10 মাইনাস 1। এ দেখেন তো কত এখানে 64 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7 কত আসে তাহলে দেখেন তো, 64 গুণন 1 বাই এখানে কত আসে 128, 2 এর উপরে 7 কত আসে 128, এটা যেটা কাটলে কত আসে দেখেন তো 2। তো কত পেলাম আমরা 1/2। সঠিক উত্তর ক। 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রে দেখেন তো দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহু সমান হবে। হ্যাঁ, এটা সত্য কথা। যদি কখনো দুইটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহু সমান হবে। এরপর বলছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদের সর্বসম। হ্যাঁ, যদি সদৃশকোণী ত্রিভুজ হয় এবং এদের এক জোড়া বাহু যদি অনুরূপ হয় তাহলে তারা হবে কি সর্বসম। এরপর বলেছে কি তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে। অবশ্যই আমাদের কোণ ছাড়া তো ত্রিভুজ সম্ভব না, তো তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে, এটাও সত্য। তো সঠিক উত্তর কথা হবে 1, 2 ও 3। দেখেন 29 কি বলা হয়েছে, 29 বলা হয়েছে লগ বেজ 2√2 বেজের পাওয়ার 64 এর মান নিচের কোনটি। আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে শিখাইছি আমাদের এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য কি করব, যে যেটা আসলে লিখবো লগ 2√2, এরপর কি করবো আমরা এখান থেকে যেই মানটাই থাকবে বেজের পাওয়ার তাকে আমরা কি করব জোর করে বেজের সমান করে 2√2 বসিয়ে দেবো। কি বসাবো 2√2। দেখেন বেজ আর পাওয়ার সমান করে লিখলাম, কিন্তু শর্ত হলে কিন্তু 2√2 ছিল না, ছিল কত 64। এখন এই 2√2 এর পাওয়ার কত দিলে 64 আসে আমরা একটু দেখি। দেখেন আমি আপনাদের দেখে যাচ্ছি, দেখেন ক্যালকুলেটর অন করলাম, ব্র্যাকেট 2√2 দেখছেন, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 4 দেন, দেখেন কত আসে 64। তার মানে কি বলা যায় 2√2 এর পাওয়ার যদি 4 দেই তখন কি আসবে আমাদের 64। তো আমরা একটা লগ এর সূত্র জানি, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r ইকুয়াল টু কি লেখা যায় r log a টু দি পাওয়ার m।
তো আর কত এখানে 4, এটা সামনে চলে আসবে 4 log 2√2 বেজের পাওয়ার হলো 2√2। একটু খেয়াল করে আরো একটা সূত্র জানি, log a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত 1। দেখেন যে এখানে বেস 2√2 পাওয়ার অফ 2√2, তো এই সূত্রকে ফিল আপ করতে লেখা যায় 4 ইন্টু 1, কত লেখা যায় 4। সঠিক উত্তর করে দেখেন তো, গ নাম্বারের সঠিক উত্তর গ। একটু দেখেন 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার এর মান কত। তো দেখেন এখান থেকে যদি আমরা একটা লসাগু করতে অনেক ট্রিটি হয়ে যায়, আমাদের যেটা দেওয়া আছে আমরা এটা থেকে এটার মান বের করে নিয়ে আসি, ঠিক আছে। দেখেন আমরা বলতে পারি এই যে লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy, এই xy এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হবে, এটার সাথেও ভাগ হবে এটার সাথেও ভাগ হবে, তো ভাগ দিয়ে দিলাম xy, এখানে দিয়ে দিলাম xy। একটু খেয়াল করে দেখেন এই x দিয়ে যদি x স্কয়ার কাটে শুধু x থাকে, নিচে থাকে y, এই প্লাস এর প্লাস, এই y দিয়ে y স্কয়ার কে কাটলে উপরে থাকে y আর নিচে থাকে x। এবার কি করলাম আমরা উভয় পক্ষকে বর্গ করছি, দেখেন বর্গ করে কি এটা a প্লাস b অল স্কয়ার পরে এটা 4 স্কয়ার, তো কি সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একটু খেয়াল করে দেখেন এই x কাটা এই y কাটা, দেখেন কি থাকে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, এই 2 আছে এপাশে প্লাস এপাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কত হবে 16 থেকে যদি 2 চলে থাকে কত 14। তাহলে দেখেন সঠিক উত্তর কোথায় আছে, খ নাম্বার, এইটাই आंसर। It's not a game, it's a rich thing.